দেশে জড়ো হয়েছে 48 দল মধ্যমণি ফুটবল। এই পৃথিবী নামের গোলকের সকল মানুষকে মাতিয়েছে একই ছন্দে। গোলকের ফুটবলের সেরা আসর নিয়ে এখন মাঠের বিশেষ আয়োজন। সঙ্গে আছে আমি জুবাইর আহমেদ। এখন মাঠে বিশ্বকাপ নিয়ে আলোচনা করতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন সাবেক ফুটবলার ও কোচ মাহবুব হোসেন রক্সেন। ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। বিশ্বকাপের একেবারে আমরা মাঝামাঝি গ্রুপ স্টেজের যে লড়াই সেটা মাঝামাঝি প্রায় চলে এসেছে। বেশিরভাগ দলেরই দ্বিতীয় রাউন্ডে ম্যাচ শেষ, অনেকগুলো স্পট কনফার্ম হয়ে গেছে। জার্মানি, মেক্সিকো, যেমনটা দেখছিলাম আর্জেন্টিনা, ফ্রান্স এবং নরওয়ে গতকাল রাতে নিজেদের প্লেসটা কনফার্ম করলো নকআউটে। হাই ভোল্টেজ সব কটা ম্যাচ ছিল। অবভিয়াসলি হাইলাইটেড ম্যাচ ওয়াজ আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রিয়া। নট কমফোর্টেবল ভিক্টরি ফ্রম আর্জেন্টাইন্স পার্সপেক্টিভ। 2-0 গোলে জিতেছে। লিওনেল মেসির কাছ থেকে 2টো গোল এবং অনেকগুলো রেকর্ডের সাক্ষী আমরা হলাম। ফার্স্টে একটা পেনাল্টি মিস, বিশ্বকাপের সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা বিব্রতকর রেকর্ড করলেন। এরপর 2টো গোল, 18 গোল হলো। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হলেন নারী পুরুষ মিলিয়ে যে কোনো বিশ্বকাপেই সর্বোচ্চ গোলদাতা রেকর্ড হলেন। আগে ছিল ব্রাজিলিয়ান নারী ফুটবলার মার্তা, তার 17টা, মেসির 18টা। কেমন দেখলেন মেসির পারফরমেন্স আর্জেন্টিনা? ধন্যবাদ। আসলে আর্জেন্টিনা মানে আর্জেন্টিনা, তারা প্রথম থেকেই প্রুভ করে যাচ্ছে যেখানে মেসি আছে, সেই মেসির জাদু এবং টিম যে লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন তাদের পারফরমেন্স নিয়েই তারা এই মাঠে এবং বিশ্বকাপে এসেছে এবং তারা সেই প্রমাণ রেখেছে। মেসি প্রথম খেলায় 3টি গোল করে হ্যাট্রিক এবং এটাও তার অপূর্ণ ছিল আগের 5টি ওয়ার্ল্ড কাপে। 6 নম্বর ওয়ার্ল্ড কাপে এসে সে এটাও পূরণ করেছে যে মেসির হ্যাট্রিক আছে। এবং গোলদাতা যদি চিন্তা করা হয়, সেখানে শুরু করেছিল তারা 15 এবং এখানে এমবাপ্পেকেও ধরা হয়, তো 15 থেকে আবার 3, এখন 18তে চলে এসছে। ক্লোজাকে ফেল করেছে এবং মেসি যে এখনকার আর্জেন্টিনার একদম দাতা বলা হয় এবং ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার, সব মুশিয়ান প্লেয়াররাই তাকে এখন স্বীকৃতি দিতে বাধ্য। ব্রাজিলের বড় রোনাল্ডো রোজারিও সে পর্যন্ত বলেছে তোমরা সবাই মানো এই বিশ্বের এখন সর্বকালের শ্রেষ্ঠ প্লেয়ার মেসি। এবং মেসি জাদুতে যখন খেলা শুরু হলো একটা মনে হচ্ছিল প্রেশার, কারণ এই ম্যাচটাকে অন্যভাবে নেওয়া হয়েছিল যে ইউরোপের যে বেস্ট অ্যাটাকিং এবং কম্বিনেশন যে টিম, এটা হলো অস্ট্রেলিয়া। এবারে খুব প্রমাণ করেছে তাদের টিম ওয়ার্ক দেখে এবং তারা একটু ভিন্ন ধরনের ফিলোসফি নিয়ে খেলে। র্যাঙ্ক ওয়ার্ক ওদের কোচ তাদের টিমকে, সব টিমই বেশিরভাগ লো ডিফেন্ডিং করে ব্লক করে উপরে যে কাউন্টার অ্যাটাক পেজে খেলে, কিন্তু ওরা হাই প্রেসিং করে মিডফিল্ডে যায় এবং মিডফিল্ড ব্লক করে ওখান থেকে কাউন্টার পেস করে এবং ওখান থেকে ফিনিশ করে। সেই জায়গা থেকে চিন্তা করা ছিল যে মেসিকে কিভাবে ব্লক করবে, সেই প্ল্যানও তাদের ছিল। এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি যে দুজনে যখন খেলা শুরু হয় মোটামুটি 7-8 মিনিটের পরে একটা ভালো কাউন্টার পেস বল মেসি ডেলিভারি করে লাউতারো মার্টিনেজকে। লাউতারো মার্টিনেজ 2জন ডিফেন্ডারের মাঝখান থেকে বল ইন স্টেপ টাচ করে বক্সের ভিতরে ঢুকে যায়। তখন ফিনিশিংয়ের আগে তখন 2জন ডিফেন্ডার, একজন বলে ট্যাকেল করে, একজন বিহাইন্ড ট্যাকেল করে, যেটা পরে রেফারি ভিআরে দেখে পেনাল্টি স্পটে এবং কনফার্ম করে। এবং এই বল তুলে নেওয়া হলো অ্যাঞ্জো। সবাই মনে করছিল অ্যাঞ্জো মারবে, কিন্তু এটাও একটা তাদের পলিসি থাকে, যখন লাস্ট অফ দ্য বল যখন শুরু করে তখন দেখা যায় মেসির কাছে বলটা দিয়ে দেয়। মেসি বসিয়ে খুব ধীর গতিতে, এবং মনে হচ্ছিল যে আমরা মেসির এই পেনাল্টিটা একবার দেখতে চাই, তারপরে সেখান থেকে আপনার ব্যাখ্যাটা জানবো। মেসির পেনাল্টিটা মিসটা আমরা একবার দেখবো। যেই সিচুয়েশনটা হচ্ছিল অ্যাকচুয়ালি এই ওয়ার্ল্ড কাপে সব ম্যাচে আমরা মোটামুটি লো ব্লকের যে খেলা ছিল সেটাই দেখতে পেলাম। ওকে, এটা ফেয়ার পেনাল্টি ছিল। অবভিয়াসলি অনেক বিতর্ক যদিও হয়, বাট আই বিলিভ ইট ওয়াজ এ ফেয়ার পেনাল্টি। ইট ওয়াজ এ ফেয়ার পেনাল্টি অ্যান্ড সেখান থেকে সম্ভবত এখানটায় ব্যাক যে সে ওর পায়ে ট্যাকেল করে এবং নাম্বার 4। ওকে, লিওনেল মেসির কথাটা যদি বলি, যে তিনি নিজে ম্যাচের পরবর্তী বলেছিলেন যে তিনি খুব রাগান্বিত ছিলেন, খুবই বাজে একটা শট নিয়েছিলেন। হোয়াট ওয়েন্ট রং ফর মেসি? দিস ইজ টেম্পার ফর দ্য হাই ম্যাচ ভোল্টেজ, যেখানে বলা চলে যে মেসি অনেক কনফিডেন্টলি, যেটাকে বলা হয় ওভার কনফিডেন্ট হয় না এবং গোল করতে সে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু ওয়ার্ল্ড কাপে মেসির পেনাল্টি মিসের রেকর্ডই সবচেয়ে বেশি এবং কালকেরটা করার পরও হাইয়েস্ট স্কোরার সারা ওয়ার্ল্ড কাপে হওয়ার পরও তার সবচেয়ে বেশি মিসে আছে পেনাল্টি থেকে। তো সেইগুলি যোগ করলে তার গোল সংখ্যা মনে হয় 24-26-এ চলে যেত। তো সেই জায়গা থেকে পেনাল্টি যখন শুট আউট করে মেসি লেফট ফুটার, ফুল কনফিডেন্টলি সে বলের দিকে যাওয়ার পরে একটা ব্লক দেয়। এটাকে বলা হয় ঝাঁকি, ফেইন্ট করতে চেয়েছিল যে গোলকিপার একদিকে চলে গেলে আমি মারবো। তো ওর সাথে কমিউনিকেশন হয়, গোলকিপার ওর লেফট ফুটার দেখে লেফট ফুটেই যায় এবং সে পেনাল্টি শুটটা টার্গেটে রাখতে পারেনি। দেখতে চাই আমার যেটা পার্সোনাল ফিলিংস, এটা আমি জানি না। পেনাল্টিটা যদি আমরা একটু সামনে যাই তাহলে পেনাল্টিটা দেখলে আমরা বুঝতে পারবো।
সেই পেনাল্টিতে মেসির ফুট পজিশনিং আমার কাছে অন্তত অনেক বেশি ডিস্টার্ব লেগেছে। ওয়ে টু মাচ ক্লোজ, দুটো পায়ের মধ্যে যে ব্যালেন্সের একটা ব্যাপার থাকে পেনাল্টি শটে, আমরা রোনালদো পেনাল্টিতে আমরা দেখি যে যেটা ফার্স্ট ফুট যেটা পড়ে সেটা অনেকখানি Space জোরের রাখে, সঙ্গে হ্যাঁ, পড়ে এবং অনেকটা স্পেস রাখে। মেসির ক্ষেত্রে সম্ভবত মেসি অবশ্যই হিস্ট্রি ওয়ান অফ দ্য বেস্ট, সেখানে সমালোচনা করা আমাদের সাজেও না সে অর্থে, বাট আমার যেটা পার্সোনাল ফিলিংস যে দুটো পায়ের ক্ষেত্রে একটু ব্যালেন্সিং এর প্রবলেম বোধ করে মেসি ফিল করেছিলেন। যেটা বলা হয় যে নন কিকিং ফুট, ব্যালেন্স ফুটটাকে বলের কত কাছাকাছি রাখলে সেটার স্পেস কম থাকবে, আর যখন বেশি স্পেসে রাখা হবে তখন লং ডিস্টেন্স এবং পাওয়ার হবে শুটটা। তো মেসির অবভিয়াসলি এক কনফিডেন্স ছিল যে আমি যেভাবে যাচ্ছি এবং যখন ফেন্ট করবো গোলকিপার একটা জায়গায় পড়বে তখন আমি মারবো, কিন্তু এই গোলকিপার পড়েনি, ও ওকে ব্লক করেছে এবং ওর আন্ডারস্ট্যান্ডিংটা বুঝে যায়, যেটা আমরা ট্রেনিংয়ে গোলকিপারদেরকে বলা হয় এবং গোলকিপার কোচরাও বলে যে কোনো একটা জায়গায় তারা ডিটারমেন্ট করে হয় লেফটে যাবে না রাইটে যাবে, কিন্তু 100% বার ব্লক করবে। এখন যদি ওটা বারেও থাকতো সে হাতে কিন্তু পেত, বল তার টার্গেটই ছিল না, বলটা একদম বাইরেই চলে গেছে, হ্যাঁ বার ঘেসে বাইরেই ছিল, আর একটু আমরা ভিতরে হলে বারে আর্জেন্টিনার লাগতো। ফার্স্ট গোলটাতে এবার একটু মুভ অন Move করব, করবো। সেখানটায় যদি আমরা একটু দেখতে চাই আর্জেন্টিনার ফার্স্ট গোল সেটা এই আলমাদা। গোলটার পাসটা ছিল লেফট ফ্ল্যাঙ্কে, থিয়াগো আলমাদার ডামি এন্ড মেসি ফিনিশ। আলমোদা এখানে হয়েছে যে জায়গাটা প্রেশার করছিল, বারবারই বলছি দুটো টিমেরই খেলা কিন্তু মিডফিল্ডে অনেক ব্লক ছিল এবং মিডফিল্ড থেকে খেলে, কিন্তু যখনই গোল হয় দেখেন আপনারা যে রাইট সাইড ফুল লোডেড টিম থেকে পুরোটাইকে লেফট সাইডে নিয়ে যায় এবং তিনজন একই বলে যাচ্ছে, আলমাদা ভিতর থেকে তাকে থ্রু পাস করে, ওখানে অ্যানজো বলকে রিভার্স করে স্পেস তৈরি করে, মেসি কিন্তু আউট অফ বক্স দাঁড়িয়ে রয়েছে এবং এখানেই আন্ডারস্ট্যান্ডিং, ও কিন্তু না শুট করে ওকে ফ্রি স্পেস তৈরি করে দেয় এবং লেফট ফুট আর নেয়ার পোস্টে যেটা সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে মেসি, প্লেসিং শট, পাওয়ার অফ প্লেসিং শট, জাস্ট নক করে তার নেয়ার পোস্টে এই বলটা রেখে দিয়েছে। এই জায়গাটায় আমার একটা স্পেশাল প্রশ্ন আসছে যে আর্জেন্টিনা যখন বিল্ড আপটা করছিল এবং মেসির যখন যে বিল্ড আপটা হচ্ছিল, মোস্ট অফ দ্য টাইম যারা লো ব্লকের যারা টিম থাকে সেই দিকটায় আমরা এবারে ওয়ার্ল্ড কাপের সব জায়গায় দেখেছি উইং বেসড একটা খেলার প্রবণতা থাকে এবং টেনশনটাকে, ডিফেন্স টেনশনটাকে অনেক বেশি এক্সট্যান্ড করা হয়, যেখানে ওয়াইড স্পেস তৈরি করে মাঝখানে করে সেন্টারের সঙ্গে। কিন্তু এই অ্যাটাকটার ক্ষেত্রে ইনফ্যাক্ট আর্জেন্টিনার সব ম্যাচের ক্ষেত্রে আমরা দেখলাম যে সেন্টারে তারা অনেক বেশি ওভারলোড করছে। হ্যাঁ। এই ট্যাকটিক্সটার কারণটা কি? এই ট্যাকটিক্সটা আসলে এই স্পেসটাকে তৈরি করে মেসিকে যদি মাঝখানে যেহেতু চলে আসে, এখানে মেসির সতীর্থর সাথে ডিপল এবং অ্যানজো আর পিছন থেকে ম্যাকালিস্টার আসে, এখানে যদি নাম্বার অফ প্লেয়ার না থাকে তাহলে মেসি ইন্ডিভিজুয়াল হলে তাকে মার্ক করবে এবং সে স্পেস তৈরি করতে পারবে না। যখনই এখানে নাম্বার অফ প্লেয়ার দেন 3 ভার্সেস 4 হয়ে গেছে বক্সে বা 4 জন, কাকে রেখে কাকে রাখবে, এইটাই হলো বড় ব্যাপার। মেসিকে সাপোর্ট দিতে হলে আপনাকে উইদাউট অপশনগুলি যে এখান থেকে আসছে এবং ফার্স্ট এসে মেসি কিন্তু খেলা রিভার্স করে বলটাকে লেফট সাইডে তুলে দিয়েছে, ওইটার কাজই কিন্তু ঘুরে ওরা আবার এটাকে রাইট সাইডে আসবে, এই অ্যাজ ইউজুয়াল এই প্ল্যানটা। জায়গাটা আরেকটা জিনিস, নাম্বার 24 যিনি ছিলেন হোল্ডিং মিডফিল্ডার যিনি ছিলেন আনজো। অস্ট্রিয়ার, অস্ট্রিয়া, তার- হ্যাঁ, অস্ট্রিয়া সেন্টার মিডফিল্ডে খেলছিল, হ্যাঁ, হি ওয়াজ center দেয়ার টু মার্ক মেসি, বাট এই যে মেসি এখান এই থেকে ছেড়ে জায়গাটাতেই অনেকখানি স্পেস এবং মেসির রানটাও সম্ভবত কেউ রিড করতে রিড পারেনি। করতে পারেনি যে ও জয়েন করবে বা যাবে না, ও ক্যাজুয়ালি কিন্তু এমনভাবে থাকে যে আমি যাচ্ছি না, হ্যাঁ ওইখানেই কিছু একটা হবে, কিন্তু এই জায়গাটায় বড় ব্যাপ করছে এবং মেসির বেশিরভাগ গোলই দেখেন আউট অফ বক্স থেকে যায় এবং ফিনিশ করে, এর আগেও বাইরে থেকে করেছে এবং এখন দেখা গেল নর্মালি এক স্টেপ ভিতর থেকে বক্সের ভিতর থেকে লেফট ফুটে নেয়ার পোস্টে ফিনিশ করছে। এটা ডিফিকাল্ট, কারণ গোলকিপার মুভমেন্ট বলের সাথে সাথে চেঞ্জ হয়ে আসে, ফেন্টিং করার সময় এই যে গোলকিপার ওখানে চলে যাচ্ছে তখন নেয়ার পোস্টে ঘুরে আসছে। তো এই এবং এই জায়গাটা আমি আরেকটা ছোট্ট একটা জিনিস অ্যাড করতে চাই, আমি পার্সোনালি যে জিনিসটা রক্সি ভাই অনেকেই ওভারলুক করছে, সেটা হচ্ছে থিয়াগো আলমাদার গেমিং সেন্স। সে যেভাবে ডামি করেছে, আমরা রোনালদোর ম্যাচটাতে যদি আমরা পর্তুগাল ম্যাচ দেখি, রোনালদো ঠিক একই ডামিটা করতে পারলে ব্রুনো ফার্নান্দেজ করতে পারতেন, এখানে বোধ করে আলমাদাকে আপনি আরেকটা ক্রেডিট দিবেন। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং, এটা হলো আন্ডারস্ট্যান্ডিং এবং লিডারশিপ, এই যে ওরা যে খেলে এবং এই যে ওদের ভিতরে সম্পৃক্ততা এবং এটাকে কম্বিনেশন প্লে বলে, যে কে কোথায় যাবে কাকে কে লিড করবে, এটা হলো বড় ব্যাপার। যেমন পরের বলটাও যে গোল করেছে সেটাতে আমরা যাচ্ছি না, সেইখানেও কিন্তু লাস্ট বল কিন্তু প্যারেসা চেঞ্জ করে নেমেছিল এবং সে কিন্তু লাস্ট বলকে মেসিকেই দেয়। আমরা সেকেন্ড গোলটার দিকে চলে যাব, আপনি সেকেন্ড গোলটার ব্যাপারটা নিয়ে আসছেন, আমরা একটু সেকেন্ড গোলটার দিকে যাব। প্রথম আলভারেজ মারে সেই বলটা ডিফ্লেকশন, এই যে এখানে পেয়েছে পারাদেস থেকে আবার মেসিকে দিয়েছে, মেসি কনফিডেন্টলি মারার পরে ব্লক হয়, আবার সেকেন্ড বলে সে মেসি যায়, কিন্তু এখানে পারাদেসে যেই পজিশনে ছিল সে কিন্তু ট্রাই করতে পারতো, কিন্তু ওরা মেসি বেসিক এবং মেসির কাছেই যেতে হবে, মেসি কনফিডেন্টলি ফিনিশ করবে, আত্মবিশ্বাস এবং
এই অনেক বেশি। জায়গাটায় আমার আরেকটা জিনিস জানা ছিল, এই অ্যাসিস্টটা হলে মেসি সর্বকালের সবচেয়ে বেশি অ্যাসিস্ট দাতা হতেন এবং প্রথম খেলোয়াড় হিসেবে 6 বিশ্বকাপে অ্যাসিস্ট হতো। আচ্ছা। হোয়াট ওয়েন্ট রং ফর হুলিয়ান আলভারেজ? আলভারেজের গোলটা কেন হলো না? আলভারেজে গোল করতে গেলে ফার্স্ট টাচটা যেখানে ছিল সেই টাচটা একটু বড় হয়ে গেছে, বড় হতে গোলকিপারের এখানে আমরা বলি 5 পয়েন্ট ব্লক, যেখানে বল গোলকিপার ন্যারো করে বারটাকে ছোট করে ফেলে, সে স্পেস তৈরি করতে পারে না। এই যে লেফট ফুটে যে জায়গায় আসছে গোলকিপারের আর ওর জায়গা নেই, এই যে ঠিক ওখানেই কিন্তু ব্লক হয়েছে। ও যদি এই বলটা ইনসাইড রাখতে পারতো আলভারেজ, তাহলে বার টুয়ার্স পেতো। এখন একটা বার যেহেতু ব্লক, এই জায়গায় তার জায়গা হয়নি। এই যে এখানে আবার মেসির কাছে গেছে, মেসি গোলকিপার সহ, এবং গোলকিপার ভুল ছিল যে সে আগে বার এবং- থেকে বের হয়ে আসে এবং ডিফেন্ডিং। মেসির ভেরি গুড ফিনিশিং, Finishing, নাটম্যাগ হলো, একজনের পাশ দিয়ে গেল, বাট মেসির ফার্স্ট টাচটাও একটু হেভি ছিল। হ্যাঁ হ্যাভি ছিল, যার জন্য কন্ট্রোল হচ্ছিল না, বাড়ি খেয়েছে, একটা ডিফেন্ডার পায়ে লেগে রিটার্ন বলে আসছে। এটা রাইট ফুটে ওইখানে ফিনিশ করার কথা ছিল, আলভারেজ বাঁ পায়ে নিয়ে আসার পরে এই যে এই বলটাই দেখেন আপনি Yes. দিল না। হ্যাঁ, সো এই লেফট ফুটটা একটু ডিফিকাল্ট ছিল, তারপরে মেসি পিছন থেকে বলটাকে নিয়ে আসছে, ড্রপ বল, গোলকিপারকে শুটিং দেখিয়ে বের হয়ে গেছে, ফেইন্ট করেছে, তারপরে সে ট্রাই করেছে দুইজন এটাই ডিফেন্ডার। প্রবাবলি মেসির সবচেয়ে বড় এবং শক্তির এইটা জায়গা। করে যেটা যেটা যে সবচেয়ে মেসি পাওয়ারফুল খুব- এবং রিস্কি, কিন্তু দুটো পা ন্যানো সেকেন্ডের ব্যবধানে ডিসিশন নিয়ে ডিসিশন নিয়ে সেটাকে যেতে পারে। চেঞ্জ এই করতে জন্যই পারে। ওয়ার্ল্ডে ডিফারেন্স প্লেয়ার এবং ওয়ার্ল্ড ক্লাস বলা হয়, ন্যানো সেকেন্ডের মধ্যে ডিসিশন মেক করে, এবং সে কিন্তু এত দূর থেকে রাশ করেছে। আলভারেজও যায়নি বা বলে কেউ জানে, ওই দুইজন ওই প্লেয়ার সেন্টার ব্যাকের দুইজন পায়ের ফাঁক দিয়ে বল অলরেডি ফিনিশ করেছে। চারজনের ইটালির বিপক্ষে ভিতরে একজন একজনের মেসি গোল। লড়ে গেলেন, সেটা দেখার মতো। আমরা মেসির গতকালকে পারফরমেন্স কার্ডটা একবার যদি দেখতে চাই, লিওনেল মেসির দুর্দান্ত খেলেছেন ওয়ান সেকেন্ড আর্জেন্টিনার ত্রাতা তিনি। আমরা সেই আর্জেন্টিনার মেসির কার্ডটা একবার দেখতে চাই। দুটো গোল পুরো ম্যাচই খেলেছেন, দুটো গোল করেছেন, অ্যাসিস্ট নেই, হতে পারতো একটা। হ্যাঁ, টাচ বলে যদি- টাচ 71টা, সফল পাস 30%, যেটা 75% ছিল সবার টোটাল। সুযোগ তৈরি করেছেন 4টা, গোলের শট নিয়েছেন 4টা, সেখান থেকে দুটো গোল। মেসির পারফরমেন্সটা গতকালকে যেটা দেখা গেল, সেটা কি 2 ম্যাচে 5 গোল আর্জেন্টিনার, 5 গোল মেসির, কিভাবে ব্যাখ্যা করবেন এই 2 ম্যাচের মেসিকে? ফুটবল গোলের খেলা, এবং মেসি এখন পর্যন্ত প্রুভ করেছে, এবং লাস্ট ইয়ার আমরা চিন্তা করলে সে টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার হয়েছিল, এবার তার চেয়েও বেশি ভয়ঙ্কর, এবং প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে তার আত্মবিশ্বাস, টিম এবং খেলা, এবং এই বছর যা দেখা যাচ্ছে সে অল্প রান করে কিন্তু এটাকে ইকোনমিক্যাল রান বলে, যেখানে প্রয়োজন সেই জায়গাটায় পৌঁছে যায়, এবং রাইট টাইম রাইট চয়েস, এবং গুড ক্লিন ফিনিশিং, বারে রাখছে 4-4, এবং তার মধ্যে দুটো গোল, তাহলে রেশিও তো 100% এখানে দেয়া যায়, এবং সেই ফর্মে আছে, যার জন্য আর্জেন্টিনাকে অন্যভাবে চিন্তা করা হচ্ছে। এবং আরও যে ম্যাচ আছে, যে সিস্টেমে এখন মেসি খেলছেন, আমরা দুটো ম্যাচে মেসিকে দুটো আলাদা আলাদা ভাবে দেখলাম। ফার্স্ট ম্যাচটাতে মেসি অনেক বেশি প্লে মেকিং রোলে ছিলেন, এই ম্যাচটাতে মেসিকে সেভাবে প্লে মেকিং রোল দেখা যায় না, যদিও মিড ব্লকের টিমগুলোর এগেনস্টে মেসি সেই থ্রু পাসগুলোই খুব বেশি কাজে দিচ্ছে, বাট মেসিকে এই ম্যাচে কিছুটা তার ক্যারিয়ারের আর্লি স্টেজে যে উইঙ্গার বেস থাকেন সেইটা দেখা গেল। এই ট্যাকটিক্যাল চেঞ্জটাকে শুধুমাত্র হাই প্রেসিং ফুটবল টিমের জন্যই বলেই কিনা, নাকি অন্য না, কোনো কিছু? এটা ডিফারেন্টলি আসলে কোচ আমরা একটা থিঙ্ক করলেও মেসি আসলে নিজেই নিজে ডিসিশন মেকিং করে, এবং এই জন্য সে ডিফারেন্স প্লেয়ার, এবং যে কোনো পরিস্থিতিতে মাঠে যে কি ডিসিশন করতে হয়, টিমকে কোথায় খেলতে হবে সেই জায়গাটা সে তৈরি করতে পারে, সেই জন্য সে ডিফারেন্স প্লেয়ার। এবং পজিশনালি কোচ একটা থিম আমরা সবসময় কোচ যারা থাকে একটা দিয়ে থাকি, এবং তার সাথে স্কলারির এই জিনিসটা অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং, তারপরে সে কোথায় স্পেস তৈরি করতে হবে, কোথায় ওভারলেড হবে, এবং কোথা থেকে সে ক্রিয়েট করবে, এই জিনিসগুলি সে নিজেই তৈরি করতে পারে, যার জন্য সে ডিফারেন্সিয়াল প্লেয়ার, এবং তার এই পারফরমেন্স তাকেই এই জায়গায় নিয়ে আসছে। অস্ট্রিয়ার বিপক্ষে যে ম্যাচটা আমরা দেখলাম, মেসিময় একটা ম্যাচ, বাট মেসির আগামীকাল তার জন্মদিন, 39তম জন্মদিনে পড়বে। 24 মেসির যে খেলার ধারাটা, ফার্স্ট ক্যারিয়ারের শুরুর দিকটা ছিল উইঙ্গার, সেখান থেকে ফলস নাইন আসলেন গার্দিওলার আমলে, সেখান থেকে একেবারে প্রপার স্ট্রাইকারও তিনি খেলেছেন, এখন অনেক বেশি একটু ডিপ লাইং মিডফিল্ডার হিসেবে খেলছেন। কোন ভার্সনের মেসিকে আপনার সবচেয়ে বেশি পরিপূর্ণ মনে হয়েছে? এখনই সবচেয়ে বেশি পরিপূর্ণ হচ্ছে লাস্ট দুইটা ওয়ার্ল্ড কাপেই, 22 এবং 26-এ, যেহেতু উইথড্রল মিডফিল্ড খেলে, হ্যাঁ অ্যাটাকিং মিডফিল্ড নাম্বার 10 পজিশন বলে, এবং উইং থেকে সে যায়, কিন্তু সবসময় তার পজিশন হলো রাইট সাইড থেকে ইনসাইড লেফট ফুটার, যেহেতু ইনসাইডে চলে আসে, কখনোই দেখবেন লেফট ফুট থেকে লেফট সাইডে উইং থেকে শুরু করে না, কারণ স্বাচ্ছন্দ্য বোধ করতে হয় যে লেফট ফুটার প্লেয়ার রাইট সাইড থেকে গেলে ভার্টিক্যাল এটাকে ইনসাইড বলে, এই জায়গায় আসে, এবং এখন সে আরও সবচেয়ে পরিপূর্ণ, এবং গোলে যে নিখুঁত ফিনিশিং, ক্লিন ফিনিশিং যেটা বলে, ক্লিন ফিনিশার হিসাবে সবচেয়ে বেশি পারফরমেন্স করছে, যার জন্যই লাস্ট ওয়ার্ল্ড কাপ এখনকার ওয়ার্ল্ড কাপেই তাকে একটা ডিফারেন্সিয়াল প্লেয়ার মনেই হচ্ছে।
গতকালকের ম্যাচের পরে লিওনেল মেসি কেন্দ্রিক বন্দনা সব ফুটবল ওয়ার্ল্ডের সবখানে ছিল এবং একটা ফক্স স্পোর্টসের একটা প্রোগ্রামে আমরা দেখছিলাম যে জলাতান ইব্রাহিমোভিচ যিনি সাধারণত নিজের বাইরে আর কাউকে খুব বেশি জাজ করে না, সে জলাতানকে একটা প্রশ্ন করা হয়েছিল যে মেসি যেভাবে খেলছেন 38 বছর বয়স, নেক্সট ওয়ার্ল্ড কাপ 42, সেই সময় মেসি খেলা যাবে কিনা। রজার মিলার সেই রেকর্ডটা ছিল 1990-তে তিনি খেলেছিলেন 42 বছর বয়সে আর্জেন্টিনার এগেইনস্টে গোল করে এবং আর্জেন্টিনাকে বেশ ব্যাপক ভুগিয়েছিলেন। ডু ইউ বিলিভ দ্যাট মেসির সেই অ্যাবিলিটি আছে 42 পর্যন্ত খেলার? আমরা জানি লাতিনের প্লেয়ারদের সেভাবে দেখা যায় না আফটার 40, বাট ডু ইউ বিলিভ যে মেসির এই শেপে কেমন? এখন আই বিলিভ বিকজ দে আর নাও গুড পারফরমেন্স অ্যান্ড দ্যান ফিটনেস। একটা প্লেয়ার যদি তার সারা বছরের সাধনা, এবং আমরা যখন শুনেছি মেসি আর খেলবে না, কখন থেকে 18-র পরে আবার 22 আসলো, 22-এ সব কিছু তার পরিপূর্ণতা পেল, ওয়ার্ল্ড কাপ তার বাকি ছিল সেটাও ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার হিসেবে সেই স্বীকৃতি পাওয়ার পরেও আবার দেখা গেল যে MLS-এর লিগে চলে গেছে। সেখান থেকে সে তৈরি করছে যে আর্জেন্টিনায় খেলতে হবে, এবার ওয়ার্ল্ড কাপ এখানে খেলবে, এটা আমার মানে ল্যাটিন আমেরিকার এত সাদৃশ্য, এই জায়গাটাকে সে অনেক দূর লাস্ট মানে চিন্তা করলে অনেক ইনজুরিও ছিল, রেস্টও ছিল, কিন্তু 2 বছর ধরে এই ফাইনাল বা এই ওয়ার্ল্ড কাপের জন্য তাকে তৈরি করেছে। এখন যদি সে মনে করে, এটা আমরা কেউ মনে করলে কিছু হবে না। আমরা লিওনেল মেসিকে আরেকবার ওয়ার্ল্ড কাপে দেখব, এটা ফুটবল ওয়ার্ল্ডের প্রত্যাশা থাকতেই পারে, বাট ডিসিশনটা আলটিমেটলি মেসির উপর। রক্সি, আমরা আরো আলাপ করব, তবে একটা ব্রেক নিতে হবে। এখন মাঠে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। এখন মাঠের আমাদের আজকে আলোচনার জন্য আছেন মাহবুব হোসেন রক্সি। রক্সি ভাই, আমরা আর্জেন্টিনার যে গতকালকের যে টিম পারফরমেন্স দুটো দলের কেমন ছিল আমরা সেটা একটু দেখবো, তারপরে আমরা আলোচনায় আসবো। আর্জেন্টিনা এবং অস্ট্রিয়া ম্যাচের যে পারফরমেন্স, দুই দলের পারফরমেন্স এবং স্ট্যাটস আমরা একবার দেখতে চাই, সেখানটা কেমন ছিল। আর্জেন্টিনা বল পজিশন ছিল 54%, অস্ট্রিয়ার ছিল 46%। গোলের শট আর্জেন্টিনা 12, অস্ট্রিয়ার 6। এক্সপেক্টেড গোল আর্জেন্টিনা 2.36, অস্ট্রিয়ার জন্য 0.53। সফল পাস আর্জেন্টিনা 494টি, অস্ট্রিয়া 401। ট্যাকেল আর্জেন্টিনা করেছে 21টি, অস্ট্রিয়া 12। ক্লিয়ারেন্স, বল ক্লিয়ারেন্সের বেলায় আর্জেন্টিনা অনেকখানি এগিয়ে, 35টা বল ক্লিয়ার করেছে এবং অস্ট্রিয়া 15টা। 35টা বল ক্লিয়ারেন্স, যদিও আর্জেন্টিনাকে বোঝা যাচ্ছে ডিফেন্সিভলি তারা অনেক বেশি ভালো, বা 21টা ট্যাকেল, বাট এর মানে তো এটাও বোঝায় যে আর অস্ট্রিয়া অনেক বেশিবার আর ফাইনাল থার্ডে গিয়ে আর্জেন্টিনাকে প্রেসারাইজ করেছে। আমি যেটা বলছিলাম যে ফার্স্ট এই যে যারা আমরা যে গ্রেগেন প্রেসিং এর যে দর্শনটা, ইয়োর্গেন ক্লপকে দেখেছি, টমাস টুকেলকে দেখেছি, তারা ক্লাব সেটা শুরুটা করেছিলেন অস্ট্রিয়ার কোচ রালফ রানিক তার জার্মান বুন্দেসলিগার সময়টায়। এই গ্রেগেন প্রেসিং এর এগেইনস্টে আর্জেন্টিনাকে কেমন মনে হলো? হ্যাঁ, গ্রেগেন প্রেসিং এর এগেইনস্টে স্কলেনি একটা প্ল্যান তৈরি করেছে, যেহেতু ওরা মাঝখানে বেশি লোড করে, সেই জায়গা থেকে সেম আর্জেন্টিনাও কালকে কিন্তু মাঝখানেই বেশি প্লেয়ার ইনভলভ করেছে এবং ওরা কিন্তু 4-4-2 খেলেছে, যেহেতু দুইটা হোল্ডিং খেলার পরে ওই জায়গাটা তৈরি করতে পারে এবং অনেকটা নিচে এসে শুধুমাত্র লাউতারো মার্টিনেজকে উপরে রেখে মেসি পর্যন্ত ওই জায়গাটায় ছিল। তাহলে আমাদের দেখা যায় চিন্তা করলে 4-5-1 হয়। এই গ্রেগেন প্রেসিংয়ের কাজটা হলো উপর দিকে আসা। অস্ট্রেলিয়ার সাকসেস কিন্তু আমরা যে স্ট্রাইক দেখছি, পাসিং জলে বল এবং ট্যাকলিং, ক্লিয়ারেন্স কেন করে, একটা ডিফেন্ডারের চাপে থেকেই এই বলগুলি কিন্তু আর্জেন্টিনা ক্লিয়ারেন্স করেছে এবং ট্যাকেল করে উইন করেছে। সেই জায়গায় 1/3 যেটা অ্যাটাকিং জোনে অস্ট্রিয়া অনেক বেশি প্রেশার তৈরি করেছে, কিন্তু ক্লিন যে ওপেন চান্স সেটার দিক থেকে আবার কম, সেই চান্সগুলি করতে পারেনি। যে গোল পোস্টে ওরা 12টা শট করলে ওরা করেছে 6টা, অন টার্গেটে দেখা যাচ্ছে 2টা ছিল, আর ওখানে অন টার্গেটে 6টা ছিল, তার মধ্যে 2টা গোল করে ফেলেছে। তো এই জিনিসগুলি গ্রেগেন প্রেসিং এগেইনস্টে স্কলানির একটা প্ল্যান ছিল যে নাম্বার অফ প্লেয়ার লোড করলে ওরা যেহেতু ওখানে প্রেশার করে ওখানে উইন করে, সেই জায়গা থেকেই আবার ব্লক করছে, বল হারালেই গেইন এবং রিগেইন করছে। এটা আর্জেন্টিনার সাকসেস ছিল, যার জন্য ওই স্পেসটা করতে পারেনি। মধ্যমাঠেই খেলাটা বেশি হচ্ছিল, স্পেস তৈরি হচ্ছিল কম। যখনই গেছে এটা আবার কালকে একটু ডিফারেন্স করেছে, যেহেতু হাই প্রেসিং, সেখানে আর্জেন্টিনাকে কাউন্টার প্রেস খেলতে হয়েছে। আপনি দুটো বলই দেখেন, লোড করেছে হাফ অফ দ্য ফিল্ডের রাইট সাইড থেকে মেসি বল পেয়েছে, ওই বলটাকে সুইচ করে লেফট সাইডে নিয়ে গেছে, লেফট সাইড থেকে উইঙ্গারে গেছে, উইং থেকে ভিতরে আসে। আমরা আর্জেন্টিনার স্কোয়াডটা, গতকালকের স্কোয়াডটা একবার দেখবো, সেখান থেকে আমি আপনার কাছে আপনার জন্য আরো বেশ কিছু কোশ্চেন আছে। এই আর্জেন্টিনার যে স্কোয়াডটা, লিসান্দ্রো মার্টিনেজ এবং ক্রিস্টিয়ান রোমেরো দুজনেই সেন্টার ব্যাক হিসেবে গেছেন। মলিনার ম্যাচটা খুব বেশি ভালো যায়নি বলবো অন অ্যাভারেজ, বাট
ফাকুন্দো মেদিনা ওয়াজ অসম Awesome. গতকালকের দিনটাতে। এবং তার তিনজন মিডফিল্ডার যাদেরকে দেখা যাচ্ছে, রদ্রিগো ডিপল, ম্যাকালিস্টার এবং এনজো ফার্নান্দেজ, এনজো ফার্নান্দেজ। তিনজনই সেন্ট্রাল মিডফিল্ডার ঘরানার। ডিপল অবশ্য হোল্ডিং মিডফিল্ডে Midfield বেশি খেলে। খেলছেন। থিয়াগো আলমাদো লেফট ফ্ল্যাঙ্কে নিচে নেমে আসছেন, লিওনেল মেসিকে আমরা দেখছি এটা। সো অনেকটাই খুব কম্প্যাক্ট একটা ডিফেন্স। আর যে প্রশ্নটা আমি একটু আগেও করেছিলাম যে নট জাস্ট ফার্স্ট গোলের ক্ষেত্রে, সব ক্ষেত্রে দেখা যাচ্ছে আর্জেন্টিনা বাদবাকি বিশ্বের বাদবাকি দলের তুলনায় মাঝ মাঠে তাদের প্লেয়ার অর্গানাইজেশনটা অনেক গাঢ় রাখছে, উইং বেসে অনেক বেশি খালি রাখছে। এটা আর্জেন্টিনাকে কতটা অ্যাডভান্টেজ দিবে এই ম্যাচটাতে দিয়েছে। বিগ ম্যাচ যেগুলো, যখন আমরা ফ্রান্সের বিপক্ষে যদি বলি বা নেদারল্যান্ডসের বিপক্ষে যদি বলি, এই যে মাঝ মাঠে অতিমাত্রায় প্লেয়ারকে অর্গানাইজ করে রাখা, এটা অ্যাকচুয়ালি আর্জেন্টিনাকে কতটা এজ দিতে পারে সামনে ম্যাচগুলোতে? এটা আসলে একটা স্কলারির একটা ফিলোসফি। কোচ কিন্তু তার সবসময় এবং ফিলোসফি হিসাবে স্কলনি কিন্তু দুটো ফরমেশনে অলওয়েজ খেলে যাচ্ছে। দেখলাম এর আগে আমরা প্র্যাকটিস ম্যাচে আসে এবং যখন ওয়ার্ল্ড কাপ শুরু হয় তার আগে 3-5-2 এবং 4-4-2 সবসময় রাখছে। মেসিকে ইন্ডিভিজুয়ালি ওয়ান স্ট্রাইকার হবে না, এর সাথে সবসময় আমরা দেখছি লাউতারো মার্টিনেজ নাইলে আলভারেজকে চেঞ্জিংয়ে আনছে। তো সেই জায়গা থেকে যেহেতু ওদের মিডফিল্ডের একটা নাম্বার অফ প্লেয়ার কোয়ালিটি ভালো, কোচ কিন্তু সবসময় ফরমেশন তৈরি করে তার প্লেয়ারের রসদ উঠাবে। নাম্বার অফ প্লেয়ার কোয়ালিটি কোথায়? আমার মাঝখানে। আর্জেন্টিনা টিমে ব্রাজিলের মতো কিন্তু উইঙ্গার, এবং আপনি যদি মনে করেন স্পেন এবং ফ্রান্সের মতো যে উইঙ্গার বেস টিম এরকম নাই, তাহলে আমি কিভাবে উইঙ্গার দিয়ে খেলবো? সেই জন্যই তারা মিডফিল্ডে 5টা মিডফিল্ড হয় এবং একজন উপরে থাকে, সেটা হলো হোল্ডিং। মার্টিনেজকে ইউজ করছে, লাউতারো মার্টিনেজ এটাকে হোল্ড করে, এরপরে পিছন থেকে 4জন প্লেয়ার যায়। তো সেই জায়গায় মেসির পিছনে সাপোর্টিং অলওয়েজ থাকে ডিপল, আর সাইড থেকে এনজো এবং ম্যাকালিস্টার সাপোর্টে। কালকে আলমাদাকেও খুব সুন্দর খেলা দেখেছে, এবং আলমাদাকে যে লেফট সাইডে খেলানো হয়েছে সে ইনসাইডে আসে, ইনসাইড থেকে স্পেস ক্রিয়েট করে কিন্তু আউটসাইডে যেয়ে এখন ভিতর থেকে ক্রসে আসে। কিন্তু আলমাদাও ভিতরে চলে এসছে, ফলস করেছে, ওই বল কিন্তু খেলেছে কাকে? মাদিনেকে। এবং মাদিনে যে ক্রসটা ওটা কাটব্যাক এসেছে, ওরা ক্রস করে না, যেহেতু দীর্ঘদেহ স্ট্রাইকার নাই, এখানে হল্যান্ড নাই বা এমবাপে নাই, হেডে গোল করবে। সিস্টেম অনুযায়ী তারা যে ফিলোসফিতে আছে সেই জায়গা থেকে তারা স্ট্রংলি এবং এই চিন্তাভাবনাই খেলছে। এবং পরে যখন খেলা যাবে নকআউটের খেলা, কিন্তু স্কলনি অন্যভাবে চিন্তা করবে, অপোনেন্ট কে আছে, কী ধরনের প্লেয়ার, কোথায় স্ট্রং সাইড, সেখানে আমি কিভাবে বিট করব, এটা তার প্ল্যানিংয়ের মধ্যেই থাকে। মেসি ওরিয়েন্টেড কিনা এই প্রশ্নটা বারবারই আসে যে আর্জেন্টিনাতে দুটো ম্যাচই দেখা গেল আপনার 2 ম্যাচে 5 গোল, প্রত্যেকটাই মেসির, এবং স্কোরিংটা অনেক বেশি মেসি ওরিয়েন্টেড কিনা। আর্জেন্টিনাতে ক্লাসিক স্ট্রাইকারের অভাব নাই, লাউতারো মার্টিনেজ বা হুলিয়ান আলভারেজ দুজনে ক্লাবে ভালো খেলেছেন। একটু কি বেশি মেসি ওরিয়েন্টেড কিনা এই বয়সে এসে মেসির জন্য সেটা কি চাপের হচ্ছে না, সেটা আমরা দেখতে পাচ্ছি। বাট যদি মেসির একটা অফ ডে, যে কোনো অ্যাথলেটেরই অফ ডে আসতে পারে, আর্জেন্টিনাকে সেক্ষেত্রে ভুগতে হবে এই ফরমেশন এবং এই প্লেইং অফ স্টাইলে। এই স্টাইলে যতক্ষণ পর্যন্ত মেসি সুস্থ আছে তখন পর্যন্ত এটাতে সাকসেস আছে। যদি মেসি প্রবলেম থাকে, কার্ড থাকে, ইনজুরি হতে পারে, তখন কোচকেও চিন্তা করতে হবে। এবং আসলে মেসি কেন্দ্রিক আমরা যেটা আর্জেন্টিনা দেখি, এবং জাদুকর প্লেয়ার, তার কাছে সব কিছুর অ্যান্সার আছে। যত ধরনের প্রবলেম পড়লে মেসি তাকে উদ্ধার করছে এবং মেসি গোল করছে। হ্যাঁ, এটা হয়ে যায় ওরিয়েন্টেড। একটা প্লেয়ার যদি বেস করে বেশি, সে যদি মাঠে না থাকে, তাহলে কে গোল করবে, তখন কে এই দায়িত্বটা নেবে? তখন কোচই তো এটা প্ল্যান করবে। এখন ওখানে লাউতারেজ করবে, তারা লিগে কিন্তু বেটার, তার লিগে ইতালি লিগে ভালো করেছে। আলভারেজের স্প্যানিশ লিগে অ্যাথলেটিকোতেও সেও ভালো ফর্মে আছে। সেটা সময় বলে দেবে যে টিম কার এগেস্টে কে খেলছে বা কাকে ইউজ করবে। এখন কিন্তু আসলে আমরা মেসি বেসিক টিমই দেখছি এবং মেসি সেটাকে সাকসেস করছে। এই আর্জেন্টিনার টিমকে যখন আমরা বলছি যে বিশ্বের বাদবাকি দেশের তুলনায় একেবারে ডিফারেন্ট স্টাইল অফ ফুটবল খেলছে, তারা তাদের সেই চিরায়ত ট্যাঙ্গো ফুটবলটাই ধরে রাখছে, এই আর্জেন্টিনাকে অ্যাকচুয়ালি কত দূর পর্যন্ত দেখা যেতে পারে? অনেকেই বলছিলেন সেমিফাইনাল, অনেকে বলছেন টাইটেল কন্টেন্ডার। মাহবুব হোসেন রক্সি কি মনে করেন এই আর্জেন্টিনা কত দূর যেতে পারে? আমিও এই আর্জেন্টিনাকে সেমিফাইনাল পর্যন্ত দেখছি। তারপরে সেমিফাইনালটা আসলে ডু অর ডাই ফাইনাল ম্যাচ। সেমিফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার পথ সুগম। অনেক ক্যালকুলেশন হচ্ছে যে আর্জেন্টিনার সামনের প্রতিপক্ষ কে হতে পারে। একটা স্পেকুলেশনটা এমন দাঁড়িয়েছে যে স্পেন এবং পর্তুগাল দুটোকেই আর্জেন্টিনা ফেস হতে পারে। স্পেনের খেলাটা একেবারে ডিফারেন্ট ধরনের, যদিও অনেকটাই আর্জেন্টিনার মতোই পজিশন বেসড ফুটবল, সেটার একটা ছাপ তো আছে। পর্তুগালের খেলাটা আবার একেবারে আলাদা, একেবারে কাউন্টার বেসড এবং উইং বেসড।
কোন টিমের সাথে অ্যাকচুয়ালি আর্জেন্টিনার কি রকম সম্ভাবনা দেখতে পাচ্ছেন যদি আমরা ওভারঅল চিন্তা করি? যদি পর্তুগালের সাথে পড়ে, পর্তুগালের বেজের সাথে আর্জেন্টিনা টিমের বেসিক্যালি অনেক বেটার পারফর্ম করবে, কিন্তু স্পেনের সাথে যদি পড়ে, স্পেনের খেলা এবং বল পজিশন, আর্জেন্টিনা যেমন বল পজিশন, সেই জায়গায় হলো সবচেয়ে বেশি ফাইট হবে এবং এখানে ডিফারেন্সিয়াল হবে যে ইন্ডিভিজুয়ালি সিলি মিস্টেক অফ চান্স, সে হাউ টু ক্রিয়েট দ্যাট চান্স, দ্যাটস দ্য প্রবলেম ইজ দেয়ার। যত ছোট্ট মিস্টেকগুলি থেকে যে পরিপূর্ণতা পাবে এবং সেটাকে যে গোলে পরিণত করতে হবে সেই জায়গায় বের হয়ে যাবে। ওই রকম ম্যাচগুলিতে আসলে ডিফারেন্সিয়াল বড় ম্যাচ বড় মার্জিনে কেউ জিতে না বা জেতা হয় না, সেখানে অনেক বেশি কম্পিটিশন থাকে এবং এইখানেই বড় নার্ভের ব্যাপার, ম্যাচ উইনিং এবং টেন্ডেন্সি চ্যাম্পিয়নশিপের এটা বড় ব্যাপার। রক্সি ভাই, আমরা সেই ভালো কিছু ক্লাসিক কিছু ম্যাচ দেখার জন্য অপেক্ষা অবশ্যই করব। বিশ্বকাপে আরও কিছু ক্লাসিক ম্যাচও আসছে, তবে সেগুলো নিয়েও আলাপ হবে, তবে একটা ব্রেকের পর। এখন মাঠে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এলাম, দেখছেন এখন মাঠে। আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন জাতীয় দলের সাবেক ফুটবলার এবং কোচ মাহবুব হোসেন রক্সি। রক্সি ভাই, আমরা গতকালকের ম্যাচগুলো নিয়ে যখন আলাপ করছি, আরও কিছু ম্যাচে আছে এবং খুব হাই স্কোরিং একটা ইন্টেন্স ম্যাচ দেখা গিয়েছে নরওয়ে এবং সেনেগালের মধ্যে। আমরা সেই ম্যাচগুলো নিয়ে আপনার অপিনিয়ন জানতে চাইবো, তবে গোলগুলো একবার দেখে দিই। 5 গোলের ম্যাচ, নরওয়ে ফার্স্ট গোল যেটা আর্লিং হাল্যান্ডের গোল ছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ এ ভেরি কুল ফিনিশ। কি বলবেন, কিভাবে ব্যাখ্যা দিবেন এই গোলটাকে? এটা আসলে টিভেন্টাস নেয়ার পোস্টে যখন ও ফ্ল্যাগ করে এই যে ওপেন করেছে, এটা থ্রু আস দ্য বল, ডিফেন্ডার একটু মিস্টেক ছিল, ওদের ক্যাপ্টেন এটা কুলোমিন্দি বলে না ওকে, কালিন্দু কুলো, হ্যাঁ, ও কিন্তু মিস্টেক করার পরে ক্লোজ করতে পারে নাই, ওকে ডিস্টেন্স দিয়ে দিয়েছে, যার জন্য সে স্পেস পেয়েছে। এখানে আবার গোলকিপারও একটু প্রবলেম ছিল, গোলকিপার নেয়ার পোস্টে এই ব্লকে এই বলটা গোল খাওয়ার উচিত ছিল না, টাচ করেছে, বল রাখতে পারেনি। এইটা টুয়ার্ডস দ্য ক্রেডিট ফর দ্য স্ট্রাইকার, যে তার ওই আত্মবিশ্বাস এবং ভিতরে যাওয়ার পরে অল্প যে স্পেস ছিল নেয়ার পোস্টে রাইট ফুটে ওইখানেই ফিনিশ করেছে, সে ফার পোস্টেও করেনি, কিন্তু গোলকিপার হাতে লাগিয়েছে, কিন্তু ডিফিকাল্ট বডি ব্যান্ড বা বডি পজিশন ভালো ছিল না। হ্যাঁ, কোয়ালিটি যে পাওয়ারফুল এবং গোলকিপার রেখেছে, কিন্তু ফিক্সটা এমন হয়েছে যে বলের পিছনে আসতে পারেনি। আমরা নরওয়ের গোল 2-তে চলে যাব, সেখানটায় এই গোলটা, হ্যাঁ ওকে, সেকেন্ড হাফ একেবারে কাউন্টার অ্যাটাক, প্রপার কাউন্টার অ্যাটাক যাকে সেকেন্ড, এবং দেখেন নাম্বার অফ 2 এর এগেইনস্টে 4 প্লেয়ার যাচ্ছে এবং হাল্যান্ডের কি রানিং, হ্যাঁ, আর্লিং হাল্যান্ড যে এইটাই ওর সবচেয়ে পছন্দের জায়গা এবং এই বল পেলে সে মিস করে না, যেটা আমরা দেখে এসেছি ম্যান সিটিতে নাম্বার অফ প্লে গোলের সুযোগ দুজনে প্রপার কাউন্টার অ্যাটাক, এবং এখানে তো অ্যাকচুয়ালি হাল্যান্ডের স্পিডটা এখানে সবচেয়ে, হ্যাঁ, রিজেনারেশন করে এবং নাম্বার অফ স্পেস এবং লেফট ফুটে মানে হোল্ডও করে নেয় নেয়ার পোস্টে, ওই একই জিনিস। এখানে গোলকিপারে দুটো বলেরই গোলকিপারকে এখানে দেওয়া হবে, মানে দোষ। ফার্স্ট টাইম শট হাল্যান্ড ক্লিনিক্যাল ফিনিশার, এটাই হয়তো প্রত্যাশিত, হ্যাঁ, মানে কোনো সময় দেয় না এবং দীর্ঘদেহী এবং স্পিড বেশি দেখে ফার্স্ট টাচেই সে টার্গেটে রাখে এবং এই জন্য গোলকিপার টাইম পায় না, আসছে দাঁড়িয়েছে, কিন্তু পাওয়ারের জন্য সে এই যে মিস্টেক করছে, ও ডাইভও করতে পারছে না পাওয়ারের জন্য। আমরা নরওয়ের থার্ড গোলটা দেখে নিতে চাই। নরওয়ের থার্ড গোলটা তো আন্ডার প্রেসারে গোলকিপারকে প্লেস করতে গিয়ে দিয়ে দিয়েছে এমনি, এবং একেবারে ছন্ন ছাড়া সেনেগাল ডিফেন্স। আমার এটা পার্সোনাল অবজারভেশন, আপনার মন্তব্য জানতে চাচ্ছি। 2-1 হওয়ার পরে আসলে সেনেগাল তাদেরকে গুছিয়ে উঠতে পারে নাই এবং ডিফেন্সের নাম্বার অফ প্লেয়ার থাকার পরও, 4 জন থাকার পরে যে একটা ব্রেক লাইন বলে সেই জায়গায় কিন্তু তারা লাইন বেস তৈরি করতে পারে নাই। এখানে 3 জন থাকা উচিত ছিল, সেখানে 1 ভার্সেস 1 হয়ে যাচ্ছে বারবার, হাল্যান্ড এবং প্রেসারে চলে আসছে। দেখেন এই পাসটা ভালো না হওয়ার পরও সেনেগাল যে রিকভার করতে পারলো না, এটা বোধ করে সেনেগালের জন্য একটা ব্যাড সিচুয়েশন হয় এবং দুইবারই দেখেন ডিফেন্ডার আসার পরেও আবার সে ওদের মিডফিল্ডে উইন করেছে, উইন করার পরে এখানে একটা শর্ট চিপ করে হাল্যান্ড এবং খুব সুন্দরভাবে যে বা পায়, ও না ডান পায়, এটা আবার তার ক্রেডিট, লেফট ফুটের প্লেয়ার রাইট ফুটে ইনসুইং বলকে টাচ করেছে ফিনিশিংয়ে। 3-1 হওয়ার পরে মোটামুটি একটু হাল্যান্ড, সেনেগালের ফার্স্ট গোলটা একবার দেখতে চাইবো এর পরপরই আমরা। সেনেগাল যখন ফার্স্ট গোল করে তখন 1-1 হয় নরওয়ের সাথে, কিন্তু 2-1 এ তার পিছিয়ে ছিল সেখান থেকে, হ্যাঁ, এই যে দ্যাট ওয়াজ আ ভেরি নাইস টাচ ফ্রম সাদিও মানে। এবং এখানেও একই জিনিস, ওয়াল পাসের উপরে কোনো ব্রেকিং নাই, যত বড় ডিফেন্ডারে হোক, ছোট জায়গার মধ্যে টুয়ার্ডস দ্য বিট ইন বিটুইন দ্য টু ডিফেন্ডারের মাঝখানে ঢুকে গেছে
এবং 1-2 করে বলটাকে ভিতরে নিয়ে গেছে। সাদিও মানে ক্লাস স্ট্রাইকার, তার হ্যাঁ, কাছ থেকে এবং- এই ধরনের একটা টাচ হয়তো বা প্রত্যাশিতই ছিল। দ্যাট ওয়াজ এ ভেরি গুড বিল্ড আপটাই সাদিও মানের সাদিও করা, মানের থেকে এখান এবং থেকে তিনি চলে যে যায়। স্পেস মেক করছিলেন এই যে দুটোর মাঝে, দুটো মাঝখান থেকে এই যে, এবং রাইট ফুটে ছোট করে ওয়াল করে ওর সাথে ওই প্লেয়ারটা ওকে বের করে দিবে। এখন 2v2 হয়ে গেছে সব জায়গায়, 1v1 ডিফেন্ডার, নাম্বার অফ ডিফেন্ডার বেশি না থাকাতে এখানে 1v1 এবং ও পুরো বডি ব্লক করে বলের ভিতরে টার্গেটে নিয়ে গেছে। সেনেগালের সেকেন্ড গোলটা আমরা দেখে নিতে চাই, যেটা স্মাইল সিরে দুটো গোলই করেছে স্মাইল সারি। ইসমাইলিয়ার যে দুটো গোল, আমরা সেকেন্ড গোলটা দেখতে চাই। একেবারে অন্তিম সময় ছিল ম্যাচের, হ্যাঁ 94 না 5 মিনিটে, 92 মিনিটে ওই যে ডিফেন্ডার ক্লিয়ার করতে পারেনি, আবারও সেম এক ওয়াল থেকে এখানে নরওয়ে ডিফেন্ডিংয়ে কিছুটা ভুল আছে এবং দুটো গোলই খেয়েছে, কিন্তু ওদের ডিফেন্ডিং মেক যে বলে ডিফেন্ডিং লাইন সেটাকে ব্রেক, এবং একই সাথে যে কাভারিংয়ে থাকে না, যখন ও পড়ে গেছে এই প্লেয়ারটা বের হচ্ছে, ওরা আর যেতে পারছে না, লেফট ব্যাক কত পিছন থেকে ওকে রিগেইন এই জায়গাটায় কাভারিং করতে actually এসছে। নরওয়ের যদি good- ম্যাচটা জিতেছে 28 বছর পর নকআউটে গেছে, বাট নরওয়ের জন্য একটু অ্যালার্মিং যে দুটো গোলই ডিফেন্সের Defending, হ্যাঁ। হজম করতে হলো তাদেরকে। বিগ টিম যখন বিগ ম্যাচ খেলতে যাবে এরকম ডিফেন্ডিং করলে অনেক আগেই এটা একটা জিনিস তাদের ম্যাচ জন্য থেকে হ্যাঁ ম্যাচ চিন্তার থেকে কারণ বেরিয়ে যাবে। হতে পারে। আমরা ফ্রান্স ইরাক ম্যাচের দিকে চলে যেতে চাই। দুর্দান্ত। কিলিয়ান এমবাপ্পে দুটো গোল করেছেন, সর্বকালের যে লিস্ট আছে তাতে তিনি দুয়ে চলে আসছেন। আমরা ফ্রান্সের ফার্স্ট গোলটা দেখতে চাই। দুর্দান্ত গোল এখানে এবং এমবাপ্পের কিলিয়ান নিজস্ব এমবাপ্পের- ক্রেডিট, অলিসার সাথে ওয়াল করতে গেছিল, অলিসেই সেম লেফট ফুটে বানিয়ে দিয়েছে এবং এমবাপ্পে তার লেফট ফুটে দুর্দান্ত আউট অফ বক্স থেকে আবার দর্শনীয় একটি গোল বলা চলে। এখানে পাওয়ার জেনারেট করেছে এবং এটাকে বলকে সোয়ার্প বলে, অনেক বেশি পাওয়ার দিতে বল এত তিনজনের ভিতর থেকে সুইং করেছে, গোলকিপার টাচ করার পরও বল রাখতে এই পারে জায়গাটা সম্ভবত গোলকিপার বা ইরাকের ডিফেন্সে কিছু করারই ছিল ছিল না। না। হ্যাঁ এত এই পারফেকশন জায়গাটায়, আসার পরে তাদের জায়গা মতো তারা ঠিকঠাকই ছিল, দুজন অন্তত বলে ব্লক করার পজিশনে ছিল। সো পজিশন ওয়াজ রাইট ফ্রম ডিফেন্স। কিন্তু- সেই জায়গাটায় এমবাপ্পের কৃতিত্বটাই সবচেয়ে বেশি। হ্যাঁ না, বড়ে যখন এই ডিফেন্ডারটা ফার্স্ট ব্লক যে করে, ফার্স্ট ডিফেন্ডিং যখন বলি, সে কখনোই বডি ব্লাইন্ড দেবে না, ও বল ছাড়া বডি ব্লাইন্ড দিয়েছে, সবসময় ফেস থাকতে হবে বলের উপরে, তাহলে সে লাস্ট পর্যন্ত পাটা কোথায় যাবে বা বডিটা কোথায় যাবে ব্লকটা দিতে পারতো। ওই জায়গাটাই ক্রেডিট। আর এমবাপ্পেও সেম, সময়ই দেয় না, এত অল্প সময়ের মধ্যে একটা টাচ নিয়েছে দেন ফিনিশ। Second হ্যাঁ finish. সেকেন্ড অফ নেনো এইদের পাওয়ার অফ জেনারেট করে এই গোল করছে। সেকেন্ড গোলটাতে আমরা যেতে চাই, ফ্রান্সের সেকেন্ড গোলটা যদি আমরা দেখি, এটার একেবারেই শিশু সুলভ একটা error। আন্ডার প্রেশার, অনেক বেশি আন্ডার প্রেশার এবং মিস্টেক, যেখান থেকে এমবাপ্পে অ্যাসিস্ট করে এবং এমবাপ্পেকে দিয়েই গোল করেছে। এই দেখেন আন্ডার প্রেশার, ওর গোলকিপার নেওয়ার বল, সেই বল ও ইজি গোল করতে পারতো, কিন্তু সে আবার এমবাপ্পেকে অনেকটা ক্লিন confirm করেছে, করে ফেলা, কনফার্ম করা। গোল- হ্যাঁ ওখানে গোলটা নিশ্চিত confirm হওয়া করা, যে এবং ওই অ্যাঙ্গেল ব্লকও হতে পারে এই এবং জায়গাটায় কিছু করারও ছিল না। হ্যাঁ এমবাপ্পে actually গোলও পাচ্ছিল না, সেখানে আত্মবিশ্বাস কম যে আমি যেহেতু ফ্রি আছে সেই জায়গা থেকে আমি গোল করা, এখানে অ্যাসিস্ট করানোটাই বড় ব্যাপার। একেবারেই ফ্রান্সের জন্য ইজি গোল না, বলা চলে। ইরাক আমরা- কোনো কিছুই ব্লক করতে পারে নাই বা আউট অফ ম্যাচ হয়ে গেছে অনেক আগে থেকেই, এবং লাস্টের দিকে এমন অবস্থা হয়েছিল এমবাপ্পের লাস্ট 3টা চান্স পেয়েছিল, যদি গোল হতো কালকে এমবাপ্পের হ্যাটট্রিক হতো এবং 5 গোলও হয়ে যেত। আমরা পুরো ম্যাচটাই দেখেছি। ফ্রান্সের থার্ড গোলটা একটু দেখতে চাই। এটা ডিম্বেল ইয়েস, অলিস, এখানে সম্পূর্ণ ক্রেডিট অলিসে এবং মাস্টার ম্যান খেলছে। অলিসেও আসলে আমরা দেখেছি বায়ার্ন মিউনিখে উইঙ্গার খেলে, কিন্তু এখানে নাম্বার 10 পজিশনে খেলে এবং ফ্রান্সের সবচেয়ে বড় জিনিসই এই 4-5জন যে প্লেয়ার আছে, এমবাপ্পে এবং ডিম্বেলে সাথে অলিসি ওখানে দুয়ে খেলে, কালকে বাকোলারে খেলিয়েছে, এরা সবাই এত বেশি রাইট লেফট সুইচ করে এবং পজিশন চেঞ্জ করে অপোনেন্টের ফ্রান্সের জন্য। এই জেনারেশনটা সবচেয়ে বড় শক্তির জায়গাটা সম্ভবত এটা যে তাদের অনেক ভার্সেটাইল প্লেয়ার আছে, এবং যে এই জায়গাটা আমার একটা প্রশ্ন আছে। নাম্বার 5 যিনি আছেন ইরাকে, তিনি ডিফেন্স লাইনটা অনেকখানি ব্রেক করেছেন এবং একটা অফসাইড ট্র্যাপের সম্ভাবনা ছিল, সেটাও ব্রেক করেছে। এটাই এই আমি জায়গাটায়। বলতে চাচ্ছি যে যখনই ডিফেন্ডার থাকে সেখানে কখনোই একজনের পিছনে এই উইন্ডোটা তৈরি করে দিতে পারে না। একটা ফ্রেস অ্যান্ড বলে ফ্ল্যাট যদি থাকতো তাহলে এই যখনই থ্রু করেছিল তখন সে অফসাইড হতো। নাম্বার 5 ওয়ান স্টেপ নিচে থাকাতে আরামে এই সুযোগটা নিয়েছে এবং সেখান থেকে ডিম্বেলে পেরে গেছে। ওখানে থাকা উচিত ছিল ওই দুই সেন্টার ব্যাকের সাথে। অফসাইড ট্র্যাপের মধ্যেই পড়তে পারতো, অফসাইড হতে পারতো যদি পজিশনটা ঠিকঠাক ঠিক থাকতো। থাকতো এবং ডিফেন্ডিং লাইন এটাকে বলি, যেটা আমরা ব্লক লাইন যেটা থাকে সেটা করতে পারেনি এখানে নিশ্চিত। ফ্রান্সের এই যে অতিমাত্রা অ্যাটাকিং, ফ্রান্সের ডিফেন্সকে এখনো পর্যন্ত কেউ সেভাবে পরীক্ষায় নিতে করতে হয়নি। পারেনি। হ্যাঁ বাট এই ফ্রান্সটাকে কেমন দেখছেন? যদিও প্রায় সবাই বলছে টাইটেল কন্টেন্ডার, এবং গতবারও তারা ফাইনালে গিয়েছিল,
একেবারে লাস্ট মোমেন্টে মেসির কাছে বা আর্জেন্টিনার কাছে তাদেরকে হাত তোলো, এই ফ্রান্সটাকে কিভাবে দেখছেন, কতটা দেখছেন, কতটা পরিপূর্ণ সাইড? আমি ফ্রান্সকে অনেক আশাবাদী এই ফ্রান্সকে নিয়ে। তাদের অ্যাটাকিং, যেহেতু অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, যত বেশি আপনি অপোনেন্ট হাফে অ্যাটাকিংয়ে রাখতে পারবেন, ডিফেন্সিং কম করতে হবে এবং তাদের ডিফেন্সকেও আপনি ফেলে দেবেন না। বার্সেলোনায় খেলে কুন্দে, রাইট সাইডে লেফট সাইডে খেলতেছে থিও হার্নান্দেজ, সেন্টার ব্যাকে খেলে সালিভার এবং আরেকটা খেলে হলো একেবারে স্টার প্যাক স্টার প্যাক আর্সেনালে, এবং আরেকজন সেন্টার ব্যাক খেলে উনমান নাম উপমেকানো খেলে হলো বায়ার্ন মিউনিখে। তো পরীক্ষিত এরা এবং সব ক্লাব লেভেলে টপ লেভেলে চ্যাম্পিয়ন্স লিগ খেলে আসছে। অভিজ্ঞতার দিক থেকে টিমের এক্সপেরিয়েন্স সবকিছু মিলে ইয়াং এবং পাওয়ারফুল একটা টিম। এটাকেও আমরা অনেক চিন্তা করছি। ফ্রান্সকে নিয়ে আলাপ করলাম, আমরা নরওয়েকে নিয়ে আলাপ করলাম, আর্জেন্টিনা, কিন্তু আমাদের সামনে আরেকটা বিগ ম্যাচ আছে পর্তুগালের। আমরা সেই ম্যাচটা নিয়ে এবং পর্তুগালকে নিয়ে আলাপ করব, তবে সময় হয়েছে একটা বিরতির। এখন মাঠে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিরতির পর ফিরে এলাম আর একবার। দেখছেন এখন মাঠে, আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন ফুটবল কোচ মাহবুব হোসেন রক্সি। রক্সি ভাই, আমরা পর্তুগালকে নিয়ে কথা বলছিলাম। পর্তুগালের যেই বর্তমান যে সিচুয়েশন, সেটাতে বেশ নাজুক একটা অবস্থা তাদের জন্য। আমরা দেখছি যে পর্তুগালের যে আলাপ আলোচনা যেটাই হচ্ছে, সেখানটায় প্রায় সময় হচ্ছে রোনালদো কেন্দ্রিক একটা আলোচনা। নর্মালি একটা ম্যাচের আগে একটা বা দুটো প্রেস কনফারেন্স হয়, কিন্তু পর্তুগালকে 4টা প্রেস কনফারেন্স সেশন করতে হলো, এবং প্রত্যেকটাতে একই প্রশ্ন যে রোনালদোকে কিভাবে পাস দেয়া, রোনালদো দলে থাকা, রোনালদো কতটা ইফেক্টফুল। কারণ আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে বেশ একটা ঝড় যাচ্ছে পর্তুগালসে। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি পর্তুগাল ড্রেসিং রুমে কেন, এবং রোনালদো এখনও কি এফেক্টিভ? গত ম্যাচটা যেভাবে তিনি খেললেন, যে পজিশন তিনি মেনটেন করলেন, যেভাবে তিনি নিজেকে মাঠে উপস্থাপন করছেন, রোনালদো কতটা এফেক্টিভ এই পর্তুগালের জন্য? আসলে যেই ফিলোসফি নিয়ে কোচ মার্টিনেজ যে চিন্তা ভাবনা করছে এবং যেইটা ম্যাচ খেলেছে সেটা অলওয়েজ পাস্ট চলে গেছে, এখান থেকে তার অনেক কিছু শেখার আছে এবং সে সেই টিমকে নতুন কিছু দিবে। এইবারে আজকের ম্যাচে আমরা যদি চিন্তা করি উজবেকিস্তানের সাথে, এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যে গোল পাচ্ছে না, সেটার কিন্তু একটা বড় জিনিস হয়েছে যে তাদের মিডফিল্ডে ওয়ার্ল্ড বেস্ট মিডফিল্ডার, তাদের সাপ্লাইটা কোথায়। এবং যদি আমরা চিন্তা করি আর্জেন্টিনা বেস, সেখানে মেসি কন্দ্রিক যে সাবলীল ওদের ছন্দ এবং পাসিং কোয়ালিটি, সেটা কিন্তু আসলে রোনাল্ডোর সাথে হতে হবে। রোনাল্ডো একটু সেলফিশ স্ট্রাইকার হিসেবে, ওই জায়গায় বক্সে বল পেলে ওর সতীর্থদেরকে দিতে চায় না, যেটা মেসি করে না। তো এইটা হলো একটা গোল পাওয়ার জন্য কিছু টিমমেট এবং অ্যাজ এ ক্যাপ্টেন অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত এবং পোলাইট, এবং সতীর্থ থেকে এটা আদায় করা, এটাও কিন্তু রোনাল্ডোর একটা বড় ব্যাপার। কোচ যতই বাইরে এবং আমরা ক্লাস করাই সব কিছু বলে দিই, মাঠে কিন্তু প্লেয়ারই খেলে এবং তারা কি করবে কিন্তু সেকেন্ডের মধ্যে এই ডিসিশন মেকিং নেওয়া এবং এটা থেকে বের হয়ে আসা, এটা কিন্তু তাদের ব্যাপার। একটা কথাও বেশ সার্কুলেট হচ্ছে যে রোনালদোকে তারা পাস দিতে চাচ্ছেন না, এবং ফ্রান্সিসকো কনসেসাও তিনি একটা প্রেস কনফারেন্সে বলেছেন যে রোনালদোকে কেউ পাস দিতে বাধ্য না, যখন যে সুবিধাজনক পজিশনে থাকবে সেই খেলবে। রোনালদোকে কি একটু ওভারলুক করা হচ্ছে কিনা? যতটা টিম ম্যান রোনালদোর চেয়ে ব্যক্তি রোনালদো কি পর্তুগালের ইগো জনিত একটা প্রবলেম ক্রিয়েট করছে? এটা আসলে আমরা এখান থেকে দেখে বুঝতে পারবো না, বা ওইখানে যে ভিতরের কাজগুলো হচ্ছে ড্রেসিং রুম অনেক ব্যাপার। কিন্তু এজ এ ফুটবল টিমের যেটা বলেছে কনসেনিও, সেটাই কিন্তু ব্যাপার। টিমে একটা বল 10 জন খেলে, এখানে সবসময় গোল করার জন্য যে বেটার পজিশনে থাকে এবং যার কাছে বল থাকে সে কিন্তু ডিসিশন মেকিং তার, সে বেটার পজিশনে আছে, 5টা অপশন থাকে, যাকে দিলে গোল হবে তাকেই আমি দেবো। এখন রোনাল্ডো যদি পিছন থেকে চায় আমি ফাঁকা আছি, বল হবে গোলের সামনে, তখন আমি তো পিছনে দেবো না, এবং বেটার পজিশনে যাকে থাকে সেখানে, সেটা রোনাল্ডোর দরকার যে ওই স্পেসটা তৈরি করে নেওয়া, যেটা আমরা মেসিকে দেখছি কোথায় ওভারলোড করছে, কোথা থেকে স্পেস ওপেন করে। কালকে রাতেও দেখলাম যে আউট অফ বক্সে দাঁড়িয়ে রয়েছে, কেউ বুঝলো না, আনমার্ক হয়ে সেখান থেকে ফিনিশ করছে। কিন্তু আমরা লাস্ট ম্যাচ যেটা দেখেছি, রোনাল্ডো একটা জায়গা 10-12 গজের গন্ডির ভিতরে খেলে আসছে, নিচে নামছে না, হেল্প করছে না, বা একটা উইং খেলে। এটা একটু স্টাইল অফ প্লে যদি হতে হয়, তাহলে রোনাল্ডোর নিচে এবং উপরে এটাকে এরিয়াল বলে ভালো, সেই সাপ্লাই অফ ক্রসগুলি আমরা পাইনি। সেটা হলে হয়তো রোনাল্ডো অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতো এবং বলে যেত। আজকের ম্যাচটা ইনশাল্লাহ ভালো একটা ম্যাচ খেলবে এবং এটা একটা চ্যালেঞ্জের মতো। উজবেকিস্তানের সাথে যদি ম্যাচ না উইন করে, তাহলে পর্তুগালের এই জেনারেশনের বেস্ট একটা টিম নিয়ে এসে কোথায় যাচ্ছে, সেটা একটা বড় বিপত্তি এবং বাধা হয়ে দাঁড়াবে। উজবেকিস্তানের কোচ ফ্যাবিও ক্যানাভারো ইতালির ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, এবং তিনি 5 ম্যাচ ব্যাক নিয়ে খেলেন। এরকম একটা টিমের এগেনস্টে খুব ছোট করে জানতে চাইবো, পর্তুগালের জয়
কি অ্যাকচুয়ালি প্রত্যাশিত নাকি আরেকটা উজবেকিস্তান এবার একটা ধাক্কা দিবে না পর্তুগালকে? জয় প্রত্যাশিত না, কিন্তু ম্যাচ টুয়ার্ডস অলওয়েজ বলছি যে মাঠে ভালো খেলবে পারফর্ম করতে হবে, তো এখানে পর্তুগাল এগিয়ে থাকবে এবং কম্পিটিশন ভালো হবে। লো ডিফেন্ডিং ব্লক, ক্যানাবেরা কিন্তু ডিফেন্ডার ছিল, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে ইটালিতে, সে ডিফেন্ডার থেকে ব্যালন ডিওর জিতেছে। টিমের চেয়ে নামের চেয়ে না, দলের চেয়ে নাম বড় কোচের, এবং তার একটা প্ল্যানিং থাকবে এটা নিয়ে যতক্ষণ পর্তুগালকে আটকে রাখা যায়। ওকে রক্সি ভাই, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক আলোচনা হলো, অনেক অনেক ট্যাকটিক্যাল জ্ঞান নেওয়া হলো আপনার কাছ থেকে। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আসলে এখন টিভি শো দর্শকদেরকে। এখন জানিয়ে দিব আজকের কুইজ। 3 বার বিশ্বকাপের ফাইনাল খেলেও শিরোপা জিততে পারেনি কোন দেশ? অপশন এ বেলজিয়াম, অপশন বি হাঙ্গেরি, অপশন সি নেদারল্যান্ডস, অপশন ডি ক্রোয়েশিয়া। আপনার উত্তর পাঠাতে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন EKHON স্পেস QZ স্পেস 13। এরপর আপনার সঠিক উত্তর অপশন এ অথবা বি অথবা সি অথবা ডি আপনার নাম লিখে পাঠিয়ে দিন 26969 নাম্বারে। বিজয়ীদের জন্য থাকছে দারুণ সব পুরস্কার। এয়ারস্টার সৌজন্যে বিজয়ীরা পাবেন ঢাকা কক্সবাজার ঢাকা বিমান টিকিট। এছাড়াও রেনেসা ঢাকা গুলশান হোটেলের পক্ষ থেকে 10 জন ভাগ্যবান কাপল পাবেন বুফে ব্রাঞ্চ অথবা লাঞ্চ অথবা বুফে ডিনার ভাউচার। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।